শাট আপ ইউ ইডিয়েট! এভাবে কান্নাকাটি করতেছো কিসের জন্য? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এখন যদি বাইরের লোক শুনতে পায় তাহলে আমাকে নিয়ে কী সব আজে বাজে কথা ভাববে? তোমার কোনো আইডিয়া আছে? আমার বাসরাতটা এই মেয়েটার কান্নার রোলে একদম মাটি করে দিচ্ছে। আমি অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে আছি। খাটের এক কোণায় লাল বেনারসি পরে গুটিসুটি মেরে বসে ও যেভাবে চোখ মুছে চলেছে মনে হচ্ছে আমি কিডন্যাপ করে এনেছি। অথচ আজ আমাদের বিয়ে হয়েছে সব নিয়ম মেনেই। আপনি আমাকে বকতেছেন? আমি কিন্তু মামুনিকে বলে দিব আপনি আমাকে বকা দিচ্ছেন। আপনি খুব খারাপ। আমি থাকবই নাই পচা ঘরে। ওর কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। আমি পাগল হয়ে যাব এই মেয়েকে নিয়ে। শোনো আমার কথা, তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না। একে তো আজকে আমাদের বাসরাত, চারিদিকে আত্মীয় স্বজনে ভর্তি, তার উপরে যদি এখন এভাবে তোমার কান্নার শব্দ বাইরের মানুষ শোনে তবে আমাকে সবাই লম্পট পাপিষ্ঠ বলবে। আর তুমি কি চাও আমাকে সবাই বাজে কথা বলুক? আমি নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছি, কারণ রাগ দেখালে এই মেয়েকে থামানো অসম্ভব। আমার কান্নার সাথে আপনাকে বাজে কথা বলার কি আছে? আমি তো সেটা বুঝলাম না। আমি কান্না করছি কারণ আমার খুব কান্না পাচ্ছে, আর আপনি আমাকে বকতেছেন। তাহলে আমি কান্না করবো না তো কি হাসবো? হি হি করে হাসবো এখন? অহনার এমন বোকা বোকা কথা শুনে আমার পুরো মাথা খারাপ হয়ে গেল। এই মেয়েটা কি বলছে সেটা ও নিজে বুঝতে পারছে তো? ওর বুদ্ধিশুদ্ধি কি একদমই হাঁটুতে? আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে ওর পাশে বসলাম। একটু নরম হয়ে বললাম, আরে মেরি মা, আমার কথা তো শোনো। দেখো, আজকে তোমার আর আমার বিয়ে হয়েছে। এখন তো তুমি আমাদের বাড়িতে এসেছো, তুমি আমার ঘরে আছো। এখন যদি তুমি কান্নাকাটি করো তাহলে বাইরের লোকজন ভাববে আমি তোমাকে ঘরে আটকে রেখে মেরেছি বা আঘাত দিয়েছি। তখন সবাই আমাকে পুলিশে দেবে, আমাকে সবাই খারাপ ভাববে। তুমিই বলো, কাউকে মারা বা আঘাত করা কি ঠিক? আর তোমার স্বামী পুলিশে ধরা পড়লে কি তোমার ভালো লাগবে? না, একদম ঠিক না। আর পুলিশ তো পচা লোকদের ধরে নিয়ে যায়, আপনাকে কেন ধরবে? অহনার এমন বোকা কথায় আমি একটু মনে মনে হাসলাম। মেয়েটা সত্যি কতটা সরল আর বোকা। ওকে যা বোঝালাম ও ঠিক সেভাবেই বুঝে গেল। ওর ভেজা চোখের দিকে তাকিয়ে আমার রাগটা নিমিষেই জল হয়ে গেল। এবার একটা শান্ত নিঃশ্বাস ছেড়ে ওর চোখের জল মুছে দিয়ে বললাম, এই তো তুমি বুঝতে পেরেছ। এখন যদি তুমি নিজের কান্না না থামাও তাহলে যে লোকে আমাকে খারাপ বলবে, এটা কি তোমার ভালো লাগবে বলো আমাকে? তুমি যদি চাও যে লোকে আমাকে খারাপ না বলুক তাহলে প্লিজ এখন শান্ত হও আর একদম কাঁদবে না। কিন্তু আমার তো আমার বাড়ির কথা খুব মনে পড়ছে। আমার বাবা, আমার মা, আমার সেই বারান্দার টবগুলো, সবার কথাই আমার খুবই মনে পড়ছে। কাল সকালে আমি বাড়ি যাব তো। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ একদম যাবে। এখন লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হয়ে নাও। আমি ওকে বুঝিয়ে ফ্রেশ হতে পাঠালাম। কিছুক্ষণ পর আমরা দুজনেই ফ্রেশ হয়ে আসলাম। ঘরটা তখনও ফুলের গন্ধে মোমো করছে। আমি ক্লান্ত শরীরটা নিয়ে যখন বিছানায় শুতে যাচ্ছি তখনই ও এক ঝটকায় বিছানা থেকে নেমে গেল এবং তীব্র প্রতিবাদ করে উঠল। আপনি এখানে কেন শুচ্ছেন? আপনি কেন আমার সঙ্গে ঘুমাচ্ছেন? আপনি তো খুব পচা। যান, আপনি ওদিকে সোফায় গিয়ে ঘুমান। এই মেয়েটা আবার কি বলছে? আমার ধৈর্য আর থাকছে না। আমি ওকে টেনে কাছে এনে বোঝালাম যে দেখো না, আমাদের বিয়ে হয়েছে, আমরা এখন স্বামী স্ত্রী, তাই আমাদের নিয়ম মেনে এক ঘরে এক বিছানায় থাকতে হবে। কিন্তু ও কোনোভাবেই বুঝতে চাইছে না। ওর সেই এক কথা, কেন আমি ওর পাশে শোবো? আমার মনে মনে খুব রাগ হচ্ছে। কেন যে নিজের ইচ্ছার বিরুদ্ধে এত বাচ্চা একটা মেয়েকে বিয়ে করলাম। রাগের মাথায় ওকে শায়েস্তা করার জন্য একটা ফোন দিয়ে আটলাম। একটু ভয়ঙ্কর চেহারা করে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি থাকবো না, আমি বাইরে চলে যাচ্ছি। কিন্তু শোনো, আমার এই পুরনো ঘরে কিন্তু অনেকগুলো বড় বড় ভূত আছে। মাঝরাতে আলমারি আর খাটের নিচ থেকে বের হয়। এখন তো তোমাকে এই ঘরে একাই থাকতে হবে। তো তুমি কি চাও আমি ঘর থেকে চলে যাই, ভূতেরা এসে তোমার সাথে গল্প করুক?
ভূত? ভূত আসবে? না না, আপনি বাইরে যাবেন না, আপনি এখানেই ঘুমান। আপনি চলে গেলে ওরা আমাকে খেয়ে ফেলবে। ভূতের কথা শুনে অহনা মুহূর্তেই কুঁকড়ে গেল। ওর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি যখন পা বাড়িয়ে দরজার দিকে যাওয়ার ভান করলাম, ও দৌড়ে এসে আমার পাঞ্জাবি পেছন থেকে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরল। ওর হাত কাঁপছে। আমি মনে মনে হাসলাম এবং নিজেকে একটা বাহবা দিলাম। যাক, পিচ্চি জেদিটাকে সামলানোর সঠিক অস্ত্রটা অবশেষে পাওয়া গেছে। ও এখন আমাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না। পাঞ্জাবি ধরা অবস্থাতেই আমার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাত তখন প্রায় 3টা। সারাদিনের ধকল শেষে একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমানোর উপায় কোথায়? অহনা ভয়ে আমার পাঞ্জাবি এমনভাবে খামচে ধরে আছে যে নড়ার একটুও জায়গা নেই। ওর ছোট ছোট নিঃশ্বাস আমার কাঁধে লাগছে। কিছুক্ষণ আগে যে মেয়েটা আমাকে পচা বলে ঘর থেকে বের করে দিচ্ছিল, এখন সেই ভূতের ভয়ে আমাকে জাপটে ধরে আছে। ভাবলাম একটু ঘুমাবো, অমনি অহনা ফিসফিস করে ডাকল। এই যে শুনছেন, ও আরিয়ান সাহেব, আপনি কি ঘুমিয়ে গেলেন? আমি চোখ বন্ধ করেই একটা বিরক্তিকর শব্দ করলাম। বললাম, কি হয়েছে এখন? এত রাতে ঘুমাতে দাও। ভূত আসার টাইম তো পার হয়ে গেছে, এখন ঘুমাও। আরে শুনুন না, আপনি কি শুনতে পাচ্ছেন? ঘরের কোনায় কিসের যেন একটা শব্দ হচ্ছে, কটর কটর করে শব্দ হচ্ছে। ওই যে দেখুন, জানালার পর্দাটা নড়ছে। নির্ঘাত ভূত এসেছে। আপনি তাড়াতাড়ি উঠে ওটা তাড়িয়ে দিয়ে আসুন না। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। ও ভয়ে কম্বলটা একদম নাক পর্যন্ত টেনে তুলেছে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আরে ওটা ইঁদুর হবে হয়তো, না হয় বাতাসে পর্দা নড়ছে। এখন ঘুমাও তো না, কাল সকালে আবার তোমার বাড়িতে যেতে হবে না? না, আপনি এখনই উঠে দেখে আসুন। যদি ভূত হয় আর আমার পা ধরে টেনে নিয়ে যায়, আমি কিন্তু একদমই ঘুমাতে পারছি না। আর শোনেন, আমার খুব পানির পিপাসাও পেয়েছে, আমাকে 1 গ্লাস পানি এনে দিন না। আমি একটা লম্বা শ্বাস ছেড়ে বিছানা থেকে নামলাম। মনে মনে নিজেকে বললাম, আরিয়ান, তুই একটা রোবট হয়ে যা, না হলে এই পিচ্চি তোর জীবন অতিষ্ঠ করে দেবে। আমি পানি এনে ওর হাতে দিলাম। ও ঢকঢক করে পানি খেয়ে গ্লাসটা আমার হাতে দিয়ে আবার বলল, আচ্ছা, ভূতেরা কি খুব লম্বা হয়? ওদের দাঁত কি সত্যি মূলার মতো বড় বড়? আপনি কি কখনো ভূত দেখেছেন? আমি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। আমার মনে মনে খুব রাগ হলো। কেন যে একে ভূতের ভয় দেখাতে গেলাম? এখন তো নিজের গর্ত নিজেই খুঁড়েছি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, দেখো অহনা, ভূতেরা খুব ভালো। তারা শুধু সেই সব বাচ্চাদের ধরে যারা রাতে বেশি কথা বলে আর বড়দের ঘুমাতে দেয় না। তুমি যদি এখন চুপ না করো, তবে কিন্তু ওরা সত্যি চলে আসবে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ঠিক আছে, আমি আর কথা বলবো না, কিন্তু আমার হাত ছাড়বেন না একদম। আপনি পচা হলেও ভূতের থেকে একটু কম পচা। ওর কথা শুনে আমার হাসি পেয়ে গেল। রাগী বউটা এখন কেমন বাচ্চা সেজে আমার হাত আঁকড়ে ধরে আছে। কিছুক্ষণ পর ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো। বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে। আমিও একটু চোখ বুঝলাম, কিন্তু শান্তি আমার কপালে নেই। ভোর হতে না হতেই অহনার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙল। ওরে বাবা গো, এটা কার পা? আমার গায়ের উপর পা দিয়ে কে রেখেছে? বাঁচাও, বাঁচাও! আমি ধরফর করে উঠে বসলাম। দেখলাম ঘুমানোর ঘরে আমার একটা পা ওর ওপর চলে গিয়েছিল। ও এমনভাবে চিৎকার করছে যেন আমি ওকে খুন করে ফেলেছি। আমি কপাল কুঁচকে বললাম, চিৎকার করছো কেন? আমি তোমার স্বামী, আর আমি তো ইচ্ছা করে দেইনি, ঘুমের মধ্যে হয়ে গেছে। স্বামী হয়েছে তো কি হয়েছে? আপনি আমার উপর পা দেবেন কেন? আপনার পা কত ভারী জানেন? আমার হাড়গোড় মনে হয় ভেঙেই গেছে। আমি এখনই মামুনিকে গিয়ে বলবো যে আপনি আমাকে সারা রাত ঘুমাতে দেননি আর এখন মারধর করছেন। আমার মেজাজটা এবার চরমে উঠল। আমি গম্ভীর গলায় বললাম, আরিয়ান, লিখে নাও, আজ থেকে তোমার কপালে অনেক দুঃখ আছে। আমি বললাম, খবরদার অহনা, বেশি বাড়াবাড়ি করবে না। আমি কখন তোমাকে মারলাম? আর মামুনিকে গিয়ে উল্টাপাল্টা কিছু বললে আমি কিন্তু তোমাকে তোমার বাবার বাড়ি নিয়ে যাব না।
আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ঠিক আছে, আমি এখন থেকে আপনার সাথে আর কথাই বলবো না। আমি রাগ করেছি। আরি। ও গালে হাত দিয়ে ওদিকে মুখ ফিরিয়ে বসে রইল। আমি মনে মনে ভাবলাম, যাক বাবা, কথা না বললে অন্তত মাথাটা একটু শান্ত থাকবে। কিন্তু আমার শান্তি মাত্র 2 মিনিট স্থায়ী হলো। ও আবার মুখ ঘুরিয়ে বলল, আচ্ছা, বাবার বাড়ি যাওয়ার সময় কি আমি আমার সব পুতুলগুলো নিয়ে আসতে পারবো? আমার ওই লাল ফ্রক পরা পুতুলটা না হলে রাতে আমার ঘুমই আসে না। আপনি কি ওটা আনার পারমিশন দিবেন? আমি নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে আমার। এই মেয়েটাকে নিয়ে আমি সারা জীবন কীভাবে কাটাবো? আমি রাগে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে পড়লাম। যাওয়ার সময় বলে গেলাম, তুমি পুতুল আনো আর হাতি আনো, আমার কিচ্ছু যায় আসে না, শুধু দয়া করে আমার মাথাটা খেও না। বাথরুমের ভেতর থেকেও শুনতে পেলাম অহনা বলছে, পুতুলকে হাতি বলছেন? আপনি আসলেই একটা জঙ্গলি লোক। আমি আয়নায় নিজের মুখ দেখে ভাবলাম, আরিয়ান, অভিনন্দন। তোর বিয়ের সব থেকে বড় গিফট হলো একটা জেদি বাচ্চা আর অতিষ্ঠ করে তোলা রাগী বউ। সকালবেলা ওই পুতুল আর ভূতের ঝগড়াঝাটি শেষ করে আমি আর অহনা দুজনেই ফ্রেশ হয়ে নিচে আসলাম। অহনা তার শাড়িটা কোনো মতে জড়িয়ে আমার পেছনে পেছনে হাঁটছে। আমরা তখন খাবার টেবিলে গিয়ে বসলাম। মা তখন গরম গরম খাবার বেড়ে দিচ্ছিলেন। দাদু আর আমার বোন নাইরাও সেখানে ছিল। মা খুব আদর করে অহনাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা অহনা, তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধে হচ্ছে না তো? প্রথম দিন তো, তাই ভাবলাম জিজ্ঞেস করি। মা জিজ্ঞেস করতেই আমি মনে মনে প্রমাদ গুনলাম, এই মেয়ে যেন এখন কোনো আজেবাজে কথা বলে না দেয়। কিন্তু ও তো না বলে শান্ত থাকার পাত্রী না। ও মুখে এক লোকমা খাবার নিয়ে খুব সাধারণভাবেই বলে উঠল, না মামনি, আমার কোনো অসুবিধে হয়নি। যদিও আপনাদের বাড়িতে ভূত অনেক বেশি, কিন্তু তারপরেও আরিয়ান সাহেব আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, তো তাই আমার আর ভয় করেনি। অহনার কথা শোনা মাত্রই আমার গলায় ভাত আটকে গেল। আমি কাশতে কাশতে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। আমার এই দশা দেখে মা আর নাইরা একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। মনে মনে বললাম, ওরে বাচ্চারে, তুই সবার সামনে এটা কি করলি? লোকে বাসরাতের গোপন কথা এভাবে ডাইনিং টেবিলে সবার সামনে বলে দেয়? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি আর চোখে তাকাতেই দেখি নাইরা আর দাদু হাসাহাসি করছে। শুনলে দিদিভাই নাইরা, আসলে আমাদের বাড়িতে কাল রাত থেকে সত্যি ভূতের আমদানি বেড়েছে। মনে হয় তান্ত্রিক ডাকতে হবে। দাদু হাসতে হাসতে নাইরাকে কথাগুলো বলল। নাইরা বলল, হ্যাঁ দাদু, তাই তো দেখছি। আসলে নতুন বউ আসলে নাকি ভূতেরা একটু বেশি আসে। তবে ভাইয়া থাকতে ভয় কিসের? ভাইয়া তো এখন বড় বডিগার্ড। নাইরার কথাই সবার হাসির বেগ আরও বেড়ে গেল। আমি লজ্জায় আর সেখানে এক সেকেন্ডও থাকতে পারছিলাম না। কানমুখ সব গরম হয়ে যাচ্ছে। সবাই যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমি কোনো অপরাধ করে ফেলেছি। আমি কোনো মতে খাওয়া শেষ না করেই টেবিল থেকে উঠে দাঁড়ালাম। আমি বললাম, মা, আমার আজকে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, অনেক তাড়া আছে, আমি গেলাম। আমি কোনো দিকে না তাকিয়েই সেখান থেকে একরকম দৌড়ে পালালাম। পেছন থেকে সবার হাসির শব্দ আমার কানে আসছিল। আমার পালানোর ভঙ্গি দেখে ওরা আরও বেশি হাসছে। অহনা কিন্তু তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। আচ্ছা, সবাই এভাবে হাসছে কেন মামনি? আমি কি খারাপ কিছু বলেছি? আর আরিয়ান সাহেব ওভাবে দৌড়ে পালালেনই বা কেন? না দিদি ভাই, তুমি একদম ঠিক বলেছ। আসলে আমরা সবাই হাসছি কারণ আমরাও তো কাল রাতে ভূতের তারা খেয়েছি। আরিয়ানও মনে হয় ভূতের তারা খেয়ে পালাচ্ছে। সত্যি দাদু, আপনারাও ভূত দেখেছেন? ও মা, তার মানে বাড়িতে সত্যি অনেক ভূত আছে। আরিয়ান সাহেব ঠিকই বলেছিলেন। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিলাম আর কপালে হাত দিচ্ছিলাম। এই মেয়ের বুদ্ধিশুদ্ধি যে কতখানি তা এখন আমার পুরো ফ্যামিলি বুঝে গেছে। আমার ইজ্জত তো আর থাকলো না। মনে মনে ভাবলাম, অহনা, তুই তো ভূত দেখিসনি। তুই নিজেই আমার জীবনের সবচেয়ে জেদি এক ভূত হয়ে আসছিস। সারাদিন অফিসে কাজের ফাঁকে বারবার
সকালে ডাইনিং টেবিলের ওই লজ্জাজনক ঘটনাটা মনে পড়ছিল। অফিস শেষ করে যখন বাড়ি ফিরলাম তখন শরীর আর মন দুটোই ক্লান্ত। ভাবলাম রাতে একটু শান্তিতে ঘুমাবো, কিন্তু ঘরে ঢুকতে দেখি অহনা মুখ ভার করে বিছানায় বসে আছে। আমাকে দেখেই ও শুরু করলো, আপনি এত দেরি করে আসলেন কেন? আমি সেই কখন থেকে আপনার জন্য বসে আছি। আমার একদম ভালো লাগছে না। আমি আমার বাড়ি যেতে চাই। এখনই আমাকে নিয়ে চলুন। আমি জুতো খুলতে খুলতে বললাম, আরে এখন তো অনেক রাত হয়েছে অহনা, এখন কিভাবে যাব? আর আমি তো সারাদিন কাজ করে অনেক টায়ার্ড। তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও, কাল সকালে আমরা দুজনেই তোমাদের বাড়িতে যাব, প্রমিস করছি। সত্যি বলছেন তো? কাল সকালেই নিয়ে যাবেন? ফাঁকি দেবেন না তো আবার? আমি মাথা নেড়ে বললাম, একদম সত্যি, এখন ঘুমাও। ওকে শান্ত করে আমি একটা স্বস্তির শ্বাস ফেললাম। পরদিন সকালে আমরা দুজন রওনা হলাম অহনাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের পৌঁছাতে দেখে অহনার বাবা মা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তারা আরিয়ানকে পেয়ে যেন হাতে চাঁদ পেলেন। অহনার মা একের পর এক খাবার রান্না করে সামনে দিচ্ছিলেন, আর অহনার বাবা আমার সাথে দুনিয়ার সব গল্প জুড়ে দিলেন। তাদের আদর আর যত্নে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। রাতে আমাদের ওইখানেই থাকার কথা ছিল। রাতে যখন আমরা শোয়ার জন্য ঘরে আসলাম, অহনা খুব চিন্তিত মুখে আমার সামনে এসে দাঁড়ালো। ওর চেহারা দেখে মনে হচ্ছে কোনো এক বিশাল সমস্যায় পড়েছে ও। শুনুন আরিয়ান সাহেব, একটা খুব বিপদের কথা আছে। আমাদের বাড়িতে তো কোনো ভূত নেই। এখন কি হবে? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ভূতের কথা এখানে আসছে কোত্থেকে? আমি বললাম, ভূত নেই তো ভালো কথা, তুমি শান্তিতে ঘুমাতে পারবে, এতে বিপদের কি আছে? আরে আপনি বুঝছেন না কেন? আমাদের বাড়িতে তো ভূত নেই, তার মানে আমাকে ভয় দেখানোর মতোও কেউ নেই। এখন ভূত না থাকলে আপনি কেন আমার ঘরে থাকবেন? আপনি কোথায় থাকবেন এখন? আমি নিজের মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। এই মেয়ের চিন্তাভাবনা যে কোন লেভেলের তা আমার কল্পনাতেও আসছিল না। আমি অবাক হয়ে বললাম, কি বলতে চাইছো তুমি? ভূত নেই বলে আমি তোমার ঘরে থাকতে পারবো না? এটা কোনো কথা হলো? আমি তো তোমার স্বামী, আমার জন্য কি ভূত থাকা বাধ্যতামূলক? অহনা তখনও খুব গম্ভীর মুখে ভাবছে যেন আমি খুব কঠিন কোনো প্রশ্ন করে ফেলেছি। আমি শুধু মনে মনে ভাবলাম, নিজের ঘরে ভূতের ভয় দেখিয়ে ওকে কাছে রাখার যে বুদ্ধি আমি বের করেছিলাম সেটা এখন উল্টো আমার গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। অহনার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও খুব সহজভাবে বলে দিল যে ওর মা ওকে শিখিয়েছে ছেলে মেয়ে একসাথে থাকা নাকি পচা কথা। আমি ওর দিকে তাকিয়ে একদম চুপ হয়ে গেলাম। মনে মনে খুব কষ্ট পেলাম। যে মেয়েটাকে আমি নিজের স্ত্রী হিসেবে আগলে রাখার চেষ্টা করছি সে আমাকে পচা ভাবছে। আমার আর কথা বলতে ইচ্ছে করলো না। আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে গেলাম। সারাত বারান্দার এক কোণে বসে কাটিয়ে দিলাম। এইটুকু একটা বাচ্চার সাথে সংসার করতে এসে আমার জীবনটা একদম যেন উলটপালট হয়ে যাচ্ছে। আরিয়ান সাহেব ওভাবে চলে যাওয়ায় আমি মনে মনে খুব ভয় পেয়ে গেলাম। আমি তো কথাগুলো দুষ্টুমি করে বলেছিলাম, উনি যে সত্যি সত্যি রাগ করবেন তা বুঝিনি। আমি বারান্দার দিকে উকি দিয়ে দেখলাম উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমার খুব ইচ্ছে করছিল গিয়ে ক্ষমা চাই, কিন্তু সাহসে কুলালো না। সকাল হতেই আমি কারোর সাথে কথা না বলে অফিসের নাম করে বেরিয়ে গেলাম। অহনা আমাকে অনেকবার খোঁজার চেষ্টা করলো, হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ওকে সেই সুযোগটা দেইনি। আমি সোজা নিজের বাড়িতে চলে আসলাম। সারাদিন অহনা আমাকে বারবার ফোন দিয়েছে, কিন্তু আমি একবারও ফোন ধরিনি। ওর ওপর আমার খুব অভিমান হয়েছে। রাতে যখন আমি একা বসে আছি তখন দেখলাম অহনার বাবা ফোন দিয়েছেন। আমি ফোনটা রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বাবা আরিয়ান, তুমি কি আজ বাড়িতে আসবে না? অহনা তো বিকেল থেকে মন খারাপ করে বসে আছে, ও তোমার জন্য অপেক্ষা করছে। আমি বাবাকে বুঝিয়ে বললাম যে অফিসে কাজের চাপে আজ আর যেতে পারছি না, কিন্তু ফোন রাখার পর আমার মনটা খুব ছটফট করতে লাগলো। আমার মনে পড়ল অহনার সেই বাচ্চা মুখটার কথা।
ও হয়তো আমার জন্য কাঁদছে। আমি আর থাকতে পারলাম না। মাঝরাতেই গাড়ি নিয়ে রওনা দিলাম অহনাদের বাড়ির দিকে। অহনাদের বাড়ির সামনে যখন পৌঁছালাম তখন সবাই গভীর ঘুমে। এখন গেটে ধাক্কা দিলে বা কাউকে ডাকলে সবাই ভয় পেয়ে যাবে। আমি কোনো উপায় না পেয়ে পাঁচিল টপকে ভেতরে ঢুকলাম। তারপর পাইপ বেয়ে কোনো মতে অহনার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দার দরজাটা খোলাই ছিল। ভেতরে গিয়ে দেখি অহনা বিছানায় বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বসলাম। ওর মাথাটা আলতো করে তুলে আমার কোলের ওপর রাখলাম। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করলাম অহনার চোখের কোণে জল শুকিয়ে আছে। তার মানে ও সারা সন্ধ্যা আমার জন্য কান্নাকাটি করেছে। ওর মায়াভরা মুখটার দিকে তাকিয়ে আমার সব রাগ পানি হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এই পিচ্চিটা আসলে রাগী হলেও ভেতরে ভেতরে কতটা নরম। আমি অনেকক্ষণ ধরে অহনার পাশে বসে ওর মায়াভরা মুখটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা ঘুমের ঘোরেও ফুপিয়ে উঠছে মাঝে মধ্যে। আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। ঠিক সেই মুহূর্তেই অহনার ঘুমটা ভেঙে গেল। ও চোখ মেলতেই আমাকে এত কাছে দেখে চমকে উঠল। আপনি আপনি এখানে কখন আসলেন? আমি তো ভাবলাম আপনি আর আসবেনই না। অহনা কথাগুলো বলেই বিছানায় উঠে বসলো এবং সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর কান্নায় ভিজে যাচ্ছিল আমার বুক। ও বলতে লাগলো, আমি সরি আরিয়ান সাহেব, আমি আসলে আপনার সাথে মজা করতে গিয়ে ওসব বলেছিলাম। আমি একদমই ভাবিনি আপনি এত রাগ করে চলে যাবেন। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওর কান্নাকাটি আর এমন পাগলামি দেখে আমি আর রাগ ধরে রাখতে পারলাম না। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। পাগলি কোথাকার, এভাবে কেউ কাঁদে? আমি আর কখনোই আপনাকে এমন পচা কথা বলবো না। আপনি আর কখনো আমাকে ছেড়ে একা কোথাও যাবেন না। আপনি চলে গেলে আমার খুব কষ্ট হয় গো। আমি আপনাকে ছাড়া একদম থাকতে পারি না। অহনার মুখের এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি বুঝতে পারলাম এই মেয়েটা মুখে যতই জেদ দেখাক বা বাচ্চা মানুষের মতো আচরণ করুক না কেন, ও আসলে আমার মায়ায় পড়ে গিয়েছে। ঠিক যেমনটা আমি ওর এই নিষ্পাপ আর পাগলাটে মায়ে আটকে গিয়েছি। আমি ওর হাত দুটো ধরে বললাম, তুমি আর কখনো আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলবে তো? না, একদম না। কান ধরেছি, আর কখনো বলবো না। আমাদের মধ্যে সব মান অভিমান এক নিমিষেই মিটে গেল। রাতটা পরম শান্তিতে কাটল। সকালবেলা যখন আমরা দুজনে একসাথে ঘর থেকে বের হলাম তখন দেখলাম অহনার বাবা মা ড্রয়িং রুমে বসে আছেন। আমাদের দুজনকে হাসি মুখে একসাথে বের হতে দেখে তাদের মুখেও হাসি ফুটে উঠল। আরিয়ান বাবা, তোমাদের দুজনকে একসাথে দেখে আমার মনটা আজ ভরে গেল। আমি খুব চিন্তায় ছিলাম যে আমার এই জেদি মেয়েটা তোমার সাথে থাকতে পারবে কিনা, কিন্তু আজ তোমাদের দেখে বুঝলাম আমার মেয়েটা খুব যোগ্য একজনের হাতে পড়েছে। তুমি ওকে এভাবেই সারা জীবন আগলে রেখো। ঠিক বলেছ। অহনামা খুব ভাগ্যবতী যে ও তোমার মতো একজন স্বামী পেয়েছে। ও অনেক সময় না বুঝে অনেক জেদ করে ফেলে, কিন্তু তুমি যেভাবে মাঝরাতে ছুটে এসে ওর মান ভাঙালে, তাতে আমি নিশ্চিত আমার মেয়েটা তোমার কাছে অনেক সুখে থাকবে। আমার মামনিটা সত্যি এবার অনেক সুখী হবে। আমি বাবার কথা শুনে মৃদু হাসলাম। আমার মনে হলো জীবনের সব রাগ আর অভিমান এই একটা মুহূর্তেই সার্থক হয়ে গেল। অহনা তখন আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল যে আমি যেন আর কখনো ওর ওপর রাগ না করি। আমি ওর হাতটা আলতো করে চেপে ধরলাম। অহনার বাবা আর মা তৃপ্তির হাসি হেসে আমাদের বিদায় দিলেন। আমি মনে মনে ভাবলাম, এই পিচ্চি জেদি মেয়েটার সাথেই আমার সারাটা জীবন খুনসুটি আর ভালোবাসায় কেটে যাবে। আমাদের ছোট্ট সংসারটা এভাবেই সুখে ভরে থাকুক। তো দর্শক বন্ধুরা, আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।